শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকাল। আজকে তোমাদের সামনে একটা লেকচার নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটির উপরে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস কিংবা বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা নাউন আইডেন্টিফিকেশন কিংবা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশন থেকে নিয়মিতই প্রশ্ন পাই। আজকের লেকচারটি যদি মনোযোগ দিয়ে তোমরা শুনো তাহলে নাউন আইডেন্টিফাই কিংবা নাউন ফ্রেজ নাউন ক্লজ আইডেন্টিফিকেশনে আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আসি নাউন কাকে বলে, নাউন কি। তো নাউনের সঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবেই পড়েছি ওই একই কথা, যে শব্দ দ্বারা কোনো মানুষ, প্রাণী, স্থান, জিনিস কিংবা কোনো ধারণা বা কনসেপ্টের নাম বোঝায় সেটি হচ্ছে নাউন। এই নাউন কে সহজে চেনার জন্য ভার্বকে হু বা হট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি সাধারণত নাউন হয়। অর্থাৎ কে বা কারা করে, কি করে, এইগুলোর দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে নাউন আসবে। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, কি হচ্ছে বিগ সিটি? ঢাকা, বা ঢাকা কি? একটা বিগ সিটি। আবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কি হচ্ছে বেস্ট পলিসি? অনেস্টি, বা অনেস্টি কি? বেস্ট পলিসি। তাহলে যে উত্তরগুলো আসলো ঢাকা, সিটি, অনেস্টি, পলিসি, এগুলি হচ্ছে আমাদের নাউন। এখন আসি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বোঝার আগে আমাদেরকে নাউন ফ্রেজ কি সেটা আগে বুঝতে হবে। ফ্রেজ জিনিসটা কি সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যেটি একত্রে মিলে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো মিনিং দেয়। অর্থাৎ একগুচ্ছ শব্দ সমষ্টি যখন একটা সিঙ্গেল মিনিং দেবে তখন তাকে বলা হবে ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যখন সবাই মিলে একটা নাউনের মতো মিনিং দিবে তখন তাকে বলা হবে নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে উদাহরণ হিসেবে দেখা যাক। যেমন এই সেন্টেন্সে আমরা দেখতে পারি দ্য টল বয় ইজ মাই ফ্রেন্ড। এখানে টল বয় একটা, দুইটা, তিনটা শব্দ মিলে একটা লম্বা ছেলে, একটা মিনিং কি? লম্বা বালক বা লম্বা ছেলে। তাহলে একাধিক শব্দগুচ্ছ মিলে যখন একটা সিঙ্গেল মিনিং দেবে তাকে বলা হবে ফ্রেজ। আর এইখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টল বয়। যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে হচ্ছে নাউন, তাহলে নাউনের জায়গায় যখন কোনো ফ্রেজকে আমরা দেখব তখন তার নাম হবে নাউন ফ্রেজ। একইভাবে পরের সেন্টেন্সে এ কাপ অফ টি ইজ অন দ্য টেবল। এখানে এ কাপ অফ টি, এখানে এ কাপ অফ টি হচ্ছে কয়টা শব্দ? চারটা শব্দ। এ কাপ অফ টি হচ্ছে চারটা শব্দ মিলে একটা সিঙ্গেল মিনিং দিচ্ছে, সেজন্য এটি একটি ফ্রেজ। এবং এই ফ্রেজটি যেহেতু ইজ ভার্বের আগে সাবজেক্টের জায়গায় বসেছে, মানে হচ্ছে নাউনের জায়গায় বসেছে, তাহলে নাউনের মতো কাজ করছে, তখন এই ফ্রেজটিকে বলা হবে নাউন ফ্রেজ। এবার আসা যাক নাউন ক্লজ কি। একইভাবে নাউন ক্লজ বোঝার আগে আমাদেরকে ক্লজ কি এটা বুঝতে হবে। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, এমন অংশ যখন অন্য একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা, ক্লজ বললেই মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে যে সেখানে একটা সাবজেক্ট আছে এবং একটি ফাইনিট ভার্ব আছে, কিন্তু ফ্রেজের ভিতরে কিন্তু কোনো ফাইনিট ভার্ব থাকবে না। অর্থাৎ কেবল স্রেফ একগুচ্ছ শব্দ সমষ্টি হচ্ছে ফ্রেজ, কিন্তু ক্লজের ভিতরে অবশ্যই একটি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সম্বলিত কোনো অংশ যখন নাউনের অবস্থানে বসে নাউনের মতো মিনিং দেবে তখন সেটিকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ, তাহলে আমরা একটু উদাহরণে যাই। যেমন এই উদাহরণটা দেখি। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমি জানি সে সৎ। আচ্ছা, নো ভার্বকে আমরা যদি প্রশ্ন করি যে আমি কি জানি, তাহলে উত্তর আসবে সে সৎ, এই উত্তরটা আসবে। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি হলো অবজেক্ট।
আর আমরা জানি অবজেক্টের জায়গায় বসতে পারে হচ্ছে নাউন। তাহলে অবজেক্টের জায়গায় যখন কোনো ক্লজ বসে যাবে তখন সেটির নাম হবে নাউন ক্লজ। এই কারণে দ্যাট হি ইজ অনেস্ট এটি হচ্ছে একটি নাউন ক্লজ। এবং এটি যে ক্লজ সেটি বুঝবো কীভাবে? এই যে সাবজেক্ট হি আছে এবং এখানে আবার অতিরিক্ত একটা ফাইনিট ভার্ব আছে হি ইজ, তাই সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সম্বলিত অংশ যেটি আরেকটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় ক্লজ। আর এটি যেহেতু অবজেক্টের জায়গায় মানে নাউনের জায়গায় বসেছে তাই এটি হবে নাউন ক্লজ। পরে দেখি হোয়াট ইউ সেইড ইজ ট্রু, অর্থাৎ তুমি যা বললে সেটি সত্য। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কি? ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট ইউ সেইড। তাহলে ইজ ভার্বের সাবজেক্টের জায়গায় যেহেতু বসেছে তাহলে এটি একটি নাউন। এখন এখানে যেহেতু ইউ এবং সেইড সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে এই অংশে তাই এটি একটি ক্লজ। সুতরাং এটিকে আমরা বলতে পারি নাউন ক্লজ। আমরা পরের পেজে চলে যাই। এই নাউন থেকে আরেকটি জিনিস আসছে সেটি হচ্ছে জেরান্ট। জেরান্টটা হলো ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম। আমি আবার বলছি, ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম যখন নাউনের কাজ করবে, ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম যখন নাউনের কাজ করবে তখন তাকে আমরা বলবো জিরান্ট। জিরান্টের একটাই চেহারা, আমি এর আগে একটা ক্লাসে বলেছি জিরান্টের দেখতে এক রকমের, সেটা কি সবসময় সেখানে ভার্বের সাথে আইনজি থাকবে এবং সে তার একমাত্র কাজ কি নাউনের কাজ করবে। আচ্ছা কীভাবে বুঝবো নাউনের কাজ করবে? তাহলে নাউন যেখানে যেখানে একটা বাক্যের যেখানে যেখানে নাউন বসতে পারে, পজিশন নিতে পারে, ঠিক সেখানে যদি কখনো ভার্বের সাথে আইনজি দেখি তাহলে সেটি হবে জিরান্ট। তাহলে এক্সাম্পল হিসেবে দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা দেখি এই উদাহরণটা দেখি। সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সাঁতার হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। আরেকটি বাক্য দেখি, আই এনজয় রিডিং বুকস, হিজ হবি ইজ পেইন্টিং, তার হবি হচ্ছে আঁকাআঁকি করা। তাহলে প্রথম বাক্যে দেখি সুইম শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের আইএনজি, এবং সেটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে ইজ ভার্বের, তাই এটি সাবজেক্টের জায়গায় বসা মানে হচ্ছে এটা নাউনের কাজ করা এবং এখানে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এখানে সুইম হচ্ছে জিরান্ট। একইভাবে আমি এনজয় করি, আমি কি এনজয় করি? রিডিং বুকস, অর্থাৎ বই পড়া এনজয় করি। আমি আগেই বলেছি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আসে অবজেক্ট, সুতরাং রিডিং বুকস হচ্ছে অবজেক্টের জায়গা, যেহেতু অবজেক্টের জায়গায় ভার্বের সাথে আইএনজি বসেছে তাই এটি হচ্ছে নিঃসন্দেহে জিরান্ট। তৃতীয় সেন্টেন্স, হিজ হবি ইজ পেইন্টিং, আচ্ছা তার হবি বা তার শখটা কি? পেইন্টিং। তো কি দিয়ে প্রশ্ন করলে আসে হচ্ছে পেইন্টিং এবং এটি ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম অবজেক্টের জায়গায় বসেছে তাই এটি নিঃসন্দেহে জিরান্ট। আমরা একটু মিলিয়ে দেখি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি এবং পলিসি হচ্ছে নাউন। দ্য টল বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে তার আগে বসা পুরো অংশটা। সেখানে আমরা দেখতে পাই দ্য টল বয় ইন দ্য কর্নার, অর্থাৎ কর্নারে থাকা লম্বা ছেলেটি হচ্ছে আমার বন্ধু। তাহলে কর্নারে থাকা লম্বা ছেলেটি, এখানে বেশ কতগুলো শব্দগুচ্ছ এবং এই শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট বা কোনো ফাইনিট ভার্বের অস্তিত্ব নেই, তাই একে আমরা বলবো হচ্ছে ফ্রেজ। আর যেহেতু সেটি সাবজেক্ট বা নাউনের জায়গায় বসেছে তাই এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আই ডোন্ট নো হোয়াট হি, পরের সেন্টেন্সে আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি না সে কী চায়। আমরা নোকে যদি প্রশ্ন করি সে কী চায়, হোয়াট হি ওয়ান্টস, তাহলে নো এর পরে এই হোয়াট হি ওয়ান্টস এটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসছে, আর অবজেক্টের জায়গায় বসতে পারে একমাত্র নাউন। আর এখানে যেহেতু শি এবং ওয়ান্টস সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব রয়েছে তাহলে এটি একটি ক্লজ। তাহলে নাউনের জায়গায় বসা কোনো ক্লজকে আমরা তখন বলবো হচ্ছে নাউন ক্লজ। পরের সেন্টেন্সে যাই শিক্ষার্থী বন্ধুরা, রিডিং ইজ মাই ফেভারিট হবি। তাহলে এই যে রিডিং শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, সুতরাং এটি হচ্ছে জিরান্ট। আমরা এবার সরাসরি নাউন কিভাবে সহজে চিনতে পারা যায় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি বলি যে বিয়ে বাড়িতে, ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গিয়েছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম বরকে কিংবা কনেকে, তাহলে সহজে তুমি কিভাবে উত্তর দেবে? সহজে বর বা কনেকে কিভাবে আইডেন্টিফাই করবে?
তো সহজে আইডেন্টিফাই করার একটা সিস্টেম হচ্ছে যে সাধারণত পাঞ্জাবি পায়জামা, মাথায় ইয়া থাকবে, বিয়ের যে টুপি সেটি থাকবে, তা পায়ে নাগরা থাকবে। এগুলো যদি কারো পোশাকে থাকে সাধারণত আমরা তাকে বর হিসেবে চিহ্নিত করি। আবার যদি বলি যে কনেকে, তাহলে কনেকেও সহজে চিহ্নিত করা যায় এভাবে যে লাল বেনারসি শাড়ি পরবে কিংবা লেহেঙ্গা পরবে, কিংবা একটু পার্লার থেকে সেজেগুজে আসবে বা বধূ বেশ থাকবে। অর্থাৎ বাইরের কিছু আবরণ দেখে বর কিংবা কনেকে চেনা যায়। কিন্তু মাঝে মাঝে অনেক সময় পোশাক দেখে সব সময় চেনা যায় না, তাই পোশাকের বা বাইরের আবরণের কিছু লিমিটেশন থাকে। তো তারপরও অধিকাংশ ক্ষেত্রে অন্তত 95% ক্ষেত্রে বর বা কনে কিন্তু চিনে ফেলা যায়। 5% ভুল হবে, কারণ এখন তো কনে শুধু একা সাজে না, কনের যত বোন আছে, স্বাস্থ্য বোন, খালাতো বোন, সবাই কিন্তু বিউটি পার্লার থেকে সেম সাজ দিয়েছে। তখন কিন্তু কনে চেনা অনেক সময় একটু ঝামেলাই হয়ে যায়। তবে যাও ওভারঅল চেনা সম্ভব। এখন আসি তাহলে বাইরের আবরণ থেকে, একটু মেসেজ আসলে, বাইরের আবরণ বা বাইরের পোশাক দেখে যেমন বর কনে সহজে চেনা যায়, তেমনি নাউনেরও কিছু এরকম বহিরাবরণ রয়েছে যেগুলো থাকলে অধিকাংশ ক্ষেত্রে, আমি এটাকে বলছি 95% না, যে 5% এরর থাকবে, 95% ক্ষেত্রে সেটি হবে নাউন। তাহলে কারা? তাদেরকে বলা হয় সাফিক্স। সাফিক্স কি? সাফিক্স হলো সেই সমস্ত অর্থহীন শব্দ বা শব্দাংশ যা অন্য কোনো শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে, তাদেরকে বলা হয় হচ্ছে সাফিক্স। তাহলে নাউন সাফিক্স কোনগুলো বন্ধুরা? নাউন সাফিক্স হলো সেই ধরনের সাফিক্স যারা কোনো শব্দের শেষে বসে নাউন তৈরি করে, তাদেরকে বলা হয় নাউন সাফিক্স। যেমন CY, TY, MENT, এস, সন, তারপর চার, শিপ, নেস, সন, এন্স, আনস, ডম, হুড, আইস, লেট, অক, টিউট, অল, ইজম, অর, আর, টিএইস, এস, এরা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে বন্ধুরা 95% ক্ষেত্রে সেটি নাউন হবে, 5% এরর থাকবে। আচ্ছা, তাহলে এইগুলো নিয়ে আমরা এটা ছড়া বলি, ছড়ার মতো আমি এটাকে বানিয়েছিলাম, একটা ছড়া লিখেছি এই সাফিক্সগুলোকে নিয়ে। যদি এভাবে বলি যে সিটাইমেন, এসন, চারশিপ, নেশন, এন্স, আস, ডম, হুড, আইসলেট, অকটিউট। তাহলে সিটাইমেন, এসন, চারশিপ, নেশন, এন্স, আস, ডম, হুড, আইসলেট, অকটিউট, অল, ইজম, অর, আর। এছাড়াও আমরা আরেকটু টিএইস অথবা এস, এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সেটি অধিকাংশ ক্ষেত্রে কি হয়? নাউন হয়। যেমন পলিসি, শব্দের শেষে সিওয়াই আছে, পলিসি। ব্যুরোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, তাহলে এগুলোর শেষে সিওয়াই আছে, তাহলে এগুলো হচ্ছে নাউন। একইভাবে বিউটি, টিওয়াই আছে, তাহলে সেটি হচ্ছে নাউন। এরকম ইমপ্রুভমেন্ট, ডিপার্টমেন্ট, কেয়ারেস, ইডাবলএস আছে, তারপর ইনস্টিটিউশন, ডিপার্চার, TURE আছে, নেচার, শিপ দিয়ে আছে ফ্রেন্ডশিপ, নেস, কোনো শব্দের শেষে নেস থাকলে সেটি নাউন হয়, কাইন্ডনেস, SION থাকলে সেটি নাউন হয়। তারপর এভাবে ইন্ডিপেন্ডেন্স, প্রুডেন্স, রিপেন্টেন্স, কিংডম, উইজডম, ব্রাদারহুড, আইসক্রিম, এখানে আইসটা শুরুতে বসছে, পুলেট, এগুলো খুব একটা আসে না, বুলেট, পিকক, ফর্টিটিউড, TUD, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, অর্থাৎ শব্দের শেষে টিউড থাকলে সেটি কি হবে? নাউন হবে। তাহলে আমরা যদি এই সাফিক্সগুলোকে একটু ছড়ার মতো করে মুখস্থ করে ফেলি তাহলে আমাদেরকে নাউন চেনা খুবই সহজ হবে। আচ্ছা, এখানে আরেকটা মনে রাখবে, অলের পর আমি 5% একটা শব্দ ব্যবহার করেছি, অল। এই যে অল, অর্থাৎ অধিকাংশ AL যুক্ত শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে অল্প কিছু ক্ষেত্রে AL যুক্ত শব্দ হচ্ছে নাউন। তারা কারা? যদি ভার্বের সাথে AL থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। আমি আবার বলছি, ভার্বের সাথে AL থাকলে সেটি নাউন, কিন্তু বাকি সব ক্ষেত্রে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি প্রপোজ থেকে প্রপোজাল, প্রপোজ হচ্ছে একটা ভার্ব, সেখানে প্রপোজাল, তাহলে ভার্বের সাথে AL থাকলে সেটি নাউন হবে, তাহলে প্রপোজাল হচ্ছে নাউন। একইভাবে অ্যাকুইটাল, খালাস, অ্যাকুইটাল,
অ্যাকুইট হচ্ছে খালাস দেওয়া, আর অ্যাকুইটাল হচ্ছে খালাস। তাহলে অ্যাকুইটাল হচ্ছে নাউন। এভাবে আমরা মনে রাখবো যে ভার্বের সাথে যদি কখনো আমরা এল পাই তবে সেটি হবে নাউন, বাকি সব ক্ষেত্রে সেটি অ্যাডজেক্টিভ হবে। ইজম যুক্ত শব্দ লোকালিজম, হিন্দুইজম, বুদ্ধিজম, এরকম ইজম যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটি হয় নাউন। ও আর যুক্ত শব্দ নাউন, এম্পারার। তারপরে শব্দের শেষে যদি টিএইচ থাকে, যেমন ব্রেথ, ট্রুথ, এগুলো হচ্ছে নাউন। শব্দের শেষে যদি এজিই থাকে তবে সেটিও নাউন হয়, যেমন ফুটেজ, বুটেজ, এগুলো। তাহলে আমরা যদি এই সাফিক্সগুলোকে একটু ছড়ার মতো করে মুখস্থ করে ফেলতে পারি তাহলে সেগুলো দ্বারা সহজেই আমরা নাউন শনাক্তকরণ করতে পারবো। এছাড়া আরও বেশ কিছু উদাহরণ আমাদের এখানে রয়েছে, যেমন ইআর ওআর যুক্ত শব্দগুলো কিভাবে সহজে নাউন হয়। হ্যাঁ, যেমন টিচার ইআর আছে, অ্যাক্টর ওআর আছে, বেগার এআর আছে। তারপর আইএসটি শব্দগুলো যেমন আর্টিস্ট, সায়েন্টিস্ট, টাইপিস্ট, এগুলো। তারপরে আসি এনইএস, একটু আগেই বলেছি এনইডাবলএস, এই শব্দ যদি থাকে নেস তাহলে সেটি নাউন হয়। কাইন্ডনেস, হ্যাপিনেস, ডার্কনেস। তাহলে এই চিহ্নগুলো দেখে সহজেই আমরা নাউন শনাক্তকরণ করতে পারবো। টিওয়াই, পিউরিটি, অ্যাক্টিভিটি, সেফটি, এগুলো দ্বারাও আমরা দেখে সহজে নাউন শনাক্ত করতে পারবো। মেন যুক্ত শব্দের মধ্যে গভর্নমেন্ট, অ্যাচিভমেন্ট, এনজয়মেন্ট, টিআইওএন এবং এসআইওএন, শন, এডুকেশন, ডিসকাশন, ডিসিশন, এগুলো হচ্ছে নাউন। এএনসিই এবং ইএনসিই যদি শব্দের শেষে থাকে তবে সেটি নাউন হয়, যেমন পারফরমেন্স, এক্সিস্টেন্স, ডিপেন্ডেন্স, এই শব্দগুলোর শেষে এএনসিই অথবা ইএনসিই আমরা দেখতে পাচ্ছি। শব্দের শেষে যদি শিপ থাকে তবে সেটি নাউন হয়, ফ্রেন্ডশিপ, লিডারশিপ, মেম্বারশিপ। হুড যদি থাকে, চাইল্ডহুড, ব্রাদারহুড, ম্যানহুড, ফ্র্যাটারহুড। তারপর ডম যদি কোনো শব্দের শেষে থাকে, যেমন কিংডম, ফ্রিডম, উইজডম, এগুলো নাউন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেহারা দেখে বা বাইরের আবরণ দেখে কিভাবে সহজে নাউন চেনা যায় সেটা জানলাম। তবে বাইরের আবরণ দেখে যেমন মানুষ শতভাগ চেনা যায় না, এভাবে নাউনও কিন্তু শতভাগ চেনা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এরর বা ভুল থাকবে। শতভাগ শুদ্ধতার জন্য আমরা পজিশন দেখব, যেমন কে বর, কে কনে। বাইরের আবরণ দেখে যদি চিনতে না পারি তাহলে বিয়ের পিড়িতে বসে যে মন্ত্র পড়বে বা কবুল পড়বে যথাস্থানে বসে, তাহলে সেই কিন্তু বর হবে বা কনে হবে, সেখানে অন্য কারো বর বা কনে হওয়ার সুযোগ নেই। তার মানে পজিশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পজিশন দেখে শতভাগ নাউন চেনা সম্ভব। তাহলে আমরা যদি নাউনের পজিশনগুলো সম্পর্কে আইডিয়া পাই তাহলে আমরা সহজেই নাউন চিনতে পারবো এবং তাদের বহিরাবরণ বা বাইরের চেহারা বা সাফিক্স দেখে তো আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দুইটা মেথড যদি একসাথে আমরা জানা থাকে, শিখে থাকি, তাহলে আমাদের নাউন আইডেন্টিফাই করতে খুব একটা প্রবলেম হবে না। দুইটা মেথড কি, প্রথম হচ্ছে তাকে দেখতে কেমন দেখা যায় সেটা দেখে যদি সেখানে ফেল মারা হয় তাহলে আমরা তার পজিশনটা জাজ করবো, অর্থাৎ সে কোন পজিশনে আছে এবং পজিশনে থেকে কিসের কাজ করছে সেটা দেখে আমরা তখন তাকে নাউন কিনা সেটা শনাক্তকরণ করার চেষ্টা করতে পারি। তাহলে আমরা নাউনের কতগুলো পজিশন শিখতে পারি। তাহলে আসো বন্ধুরা, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাবজেক্ট হিসেবে সবসময় কে বসে? নাউন বা প্রোনাউন। আমরা যেহেতু নাউনের জায়গায় বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়, তাই আমরা এখানে নাউন হিসেবেই টার্মটা ইউজ করবো, অর্থাৎ নাউন বললেও সাথে সাথে প্রোনাউনটাও ধরে নিতে হবে। তাহলে একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে কে বসে? নাউন বসে। আর্টিকেল এ এন দি, আর্টিকেল কি কি আছে? এ এন দি, এই তিনটা আর্টিকেলের পরবর্তী শব্দটাও হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ কারা? গুড, ব্যাড, অনেস্ট, ম্যালিশাস, ডট ডট ডট, মানে আরও অসংখ্য অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভের পরবর্তী জায়গাটা হচ্ছে কার? নাউনের। এরপরে আসি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কারা? পসেসিভ শব্দটা আসছে পজেশন থেকে। ফুটবল খেলায় আমরা বলি না যে ব্রাজিলের পজিশনে 50% বল, আর্জেন্টিনার পজিশনে 50% বল। পজিশন শব্দের অর্থ হলো দখলে থাকা, মানে কার দখলে কত পার্সেন্ট বল ছিল সেটা পজিশন আকারে দেখায়। সেই পজিশন শব্দের অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে পসেসিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো কোনো কিছু নিজের পজিশনে মানে নিজের দখলে রাখতে ব্যবহার করি
নিজের অধিকারে রাখতে ব্যবহার করতে হয় সেগুলোকে বলা হয় পসেসিভ। যেমন আমার, তোমার, তাদের, আমাদের, তোমাদের, রহিমের, করিমের, এই কথাগুলো না কোনো কিছু নিজের দখলে রাখতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তাই এগুলোকেই বলা হবে দখলদার অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তারা কারা? এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এখানে ডট 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 মানে আরও অসংখ্য পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, সেইগুলোর পরের জায়গাটা কার? নাউনের। আমি তোমাদের একটা প্রশ্ন করি, আমার, তোমার, তাদের, আমাদের, তোমাদের, এই কথাগুলোর পরে একটু যে কোনো শব্দ বসাও না, দেখো নাউন ছাড়া অন্য কিছু বসানো যায় না। আমার বাড়ি, তোমার ঘর, তোমার স্কুল, তোমাদের লাইব্রেরি, তোমাদের খেলার মাঠ, তাহলে আমি এই যে আমার, তোমার, তাদের পরে যাই বসালাম, দেখো নাউন ছাড়া আমি আর কিছু বসাইতে পারিনি। তাহলে এই ধরনের পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইওর, হার, হিজ, এগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। এরপরে আসি প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশন কারা? অ্যাট, অন, বাই, উইথ, ইন, ডট ডট ডট, আর অসংখ্য প্রিপোজিশন আছে যেগুলোর পরের জায়গাটা হচ্ছে নাউনের। তারপরে আসি ডিটারমিনার। ডিটারমিনার কারা? 2, 3, 4, মেনি, মাস, লিটল, ফিউ, সাম, সাম বানানটা একটু ভুল আসছে, সাম, এইগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। ডিটারমিন শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা। তাহলে ডিটারমিনার মানে কি? যে নির্ধারণ করে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো সংখ্যা, কোনো কিছুর সংখ্যা বা কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা হয়, সেই সমস্ত শব্দগুলোকেই বলা হয় ডিটারমিনার। দেখে 2, 3, 4 এগুলো সংখ্যা নির্ধারণ করে, আবার মেনি, মাস, লিটল, ফিউ এগুলো দ্বারা কোনো কিছুর পরিমাণ নির্দেশক, তাই এগুলো যেহেতু কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ ডিটারমিন করে অর্থাৎ নির্ধারণ করে, তাই এদেরকে বলা হয় ডিটারমিনার। তাহলে সকল ডিটারমিনারের পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। এরপর সে অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে হচ্ছে যে কোনো একটা নাউন বা প্রোনাউনের ঠিক ঠিক পরে যখন কোনো শব্দ বা শব্দাংশ বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তখন তাদেরকে বলা হয় অ্যাপোজিশন। আর ভোকেটিভ অর্থাৎ কোনো কিছু সম্বোধন করার ক্ষেত্রে আমরা যেমন সম্বোধন করি না, যে স্যার, বাডি, ফ্রেন্ডস, এদিকে আসো, এরকম বলি না, সেই ধরনের সম্বোধনবাচক শব্দগুলোই হচ্ছে নাউন। তাহলে নাউনের এই যে কতগুলো অবস্থান, এই অবস্থানগুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আমরা অবস্থান বা পজিশন দেখে শতভাগ নাউন শনাক্তকরণ করতে সমর্থ হব। তাহলে আমি আবার একটু রিপিট করছি, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বসবে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসবে। সাবজেক্ট কীভাবে চিনব? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তাহলে আসবে সে সাবজেক্ট। আর অবজেক্ট কীভাবে চিনব? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হচ্ছে অবজেক্ট। একইভাবে কমপ্লিমেন্টও তাই। কমপ্লিমেন্ট সাবজেক্টের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা উদাহরণের থেকে সেটা ক্লিয়ার হব। আর্টিকেলের পরে নাউন বসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি আর্টিকেলের পরে নাউন বসে, তাহলে কিন্তু সেন্টেন্সে আর্টিকেল নামক কোনো শব্দ থাকবে না, থাকবে হচ্ছে এ অ্যান্ড দি, এরা হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা এইভাবে শিখলে সবথেকে ভালো হবে, অর্থাৎ এ অ্যান্ড দি এর পরে নাউন বসে, কারণ সেন্টেন্সে কিন্তু থাকবে হচ্ছে এ অ্যান্ড দি, আর্টিকেল এই শব্দটা থাকবে না। একইভাবে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এটা না শিখে অ্যাডজেক্টিভ কারা? গুড, ব্যাড, অনেস্ট, ম্যালিশাস, ডট ডট ডট, এবং অসংখ্য অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন বসবে। পসেসিভ অ্যাডজেক্টিভের নাউন বসে, এটা না বলে আওয়ার, ইওর, হার, হিজ, দেয়ার, এই শব্দগুলোর পরে হচ্ছে নাউন বসে, কারণ এগুলো দিয়ে পড়লে এগুলো বাক্যে থাকবে, তখন এটা দিয়ে সহজে ব্রেনে কাজ করবে। একইভাবে প্রিপোজিশন, তারা কারা? অ্যাট, অন, বাই, উইথ, আপন, ওভার, অ্যাভাব, বিসাইড, এই শব্দগুলো হচ্ছে প্রিপোজিশন, তাদের পরে হচ্ছে নাউন বসে। ডিটারমিনার 2, 3, 4, 5, 6, মেনি, মাস, লিটল, ফিউ, সাম, এই ধরনের শব্দগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, ভোকেটিভ বা সম্বোধনকারকবাচক শব্দের হিসেবে নাউন বসে। তাহলে আমরা এখন এই পজিশনগুলো শিখলাম। এখন আমরা এক্সাম্পল দেখি। প্রথমেই আমরা দেখতে চাই সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট পজিশনে বা কর্তা হিসেবে কীভাবে নাউন বসে। রহিম প্লেস ফুটবল, কে ফুটবল খেলে? রহিম, তাহলে এটা সাবজেক্টের জায়গা। ডগ ইজ বার্কিং, কি বার্কিং করে? ডগ, তাহলে ইজ ভার্বের সাবজেক্টের জায়গা হিসেবে বসছে, তাই এরা হচ্ছে নাউন। এবার আসে নাউনের অবজেক্ট পজিশন। ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে
অবজেক্ট। তাহলে আই লাভ চকলেট, তাহলে আমি কি পছন্দ করি? চকলেট। কি দিয়ে প্রশ্ন করছি? ভার্বকে, লাভকে, তাহলে আসছে চকলেট, তাই এটি হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট, এই কারণে এটি হচ্ছে নাউন। শি বট এ বুক, সে কি কিনলো? একটা বই কিনলো, তাহলে বুকটা হচ্ছে নাউন। এবার আসি কমপ্লিমেন্ট, বিদ সম্পূরক হিসেবে। বি ভার্ব, তারা কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা বি ভার্ব। লিঙ্কিং ভার্ব কারা? লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্বগুলো সাবজেক্টের সাথে ভার্বকে কমপ্লিট, সাবজেক্টের সাথে অবজেক্টকে লিঙ্ক স্থাপন করে, সেগুলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেগুলোর মধ্যে রয়েছে টার্ন, মুভ, বিকেম, ফিল, টেস্ট, ফিল, এই জাতীয় শব্দ হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। যেমন মাই ফাদার ইজ এ টিচার, দিস ইজ মাই হাউস। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিবস্তুকে নির্দেশ করে তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন মাই ফাদার ইজ এ টিচার, টিচারকে মাই ফাদার, আবার মাই ফাদার কি? একজন টিচার। পরবর্তী বাক্যটা দেখি, দিস ইজ মাই হাউস, এই হাউসটাই হচ্ছে দিস আর দিসটাই হচ্ছে হাউস। তাহলে সাবজেক্ট অবজেক্ট যদি একই বিষয়কে নির্দেশ করে, ইন্ডিকেট করে, তখন সেগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের সঙ্গে অবজেক্টের পার্থক্যটা কোথায়? অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এমন হয় না যে ওই অবজেক্টের দ্বারা সাবজেক্টকে ইন্ডিকেট করবে। আই লাভ চকোলেট, তাহলে এখানে সাবজেক্ট কি? আই, অবজেক্ট কি? চকোলেট। চকোলেট এবং আই কিন্তু সেম বিষয় না। শি এবং বুক, সাবজেক্ট অবজেক্ট, এখানে কিন্তু বুক দ্বারা কিন্তু শিকে বোঝায় নাই বা শি দ্বারা বুককে বোঝায় নাই। তাহলে অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টটা অবশ্যই সাবজেক্ট হওয়া বাঞ্ছনীয় নয়, কিন্তু কমপ্লিমেন্টের ক্ষেত্রে অবশ্যই অবজেক্ট এবং এই সাবজেক্ট দ্বারা মূলত একই বিষয়কে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো এবং আশা করি ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এই সেই পসেসিভ পজিশন বা পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো কিছু নিজের দখলে রাখতে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি সেটিই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ রহিমস পেন, এই যে রহিমস, এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং তার পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের, তাই পেন হচ্ছে নাউন। তারপর যদি বলি আওয়ার কলেজ, আওয়ার হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তার পরবর্তী শব্দটা হবে নাউন। ইট ইজ ইয়োর টার্ন, এবার তোমার পালা, বা ইট ইজ ইয়োর গো নাও, এখন তুমি যেতে পারো বা এখন তোমার পালা। এই যে ইয়োর পরে টার্ন কিন্তু এমনি দেখলে মনে হয় ভার্ব, কিন্তু আসলে ইয়োর শব্দের পরে বসায় সেটি কিন্তু আর ভার্ব নেই, সেটি নাউন হয়ে গেছে। একইভাবে গো শব্দটাকে দেখে মনে হতে পারে এটি ভার্ব, কিন্তু ইয়োর গো মানে তোমার পালা, এইটা বোঝানোর জন্য তোমার পালা, নিশ্চয়ই পালা শব্দটা নাউন, তাহলে এখানে গোটা হচ্ছে নাউন, কেননা ইয়োর নাম পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসেছে, এই কারণে এখানে গো এবং টার্ন এটা নাউন হিসেবে কাজ করবে। প্রিপজিশনের পরে আমরা শিখলাম যে নাউন বসে। প্রিপজিশন কারা? এই যে ইন, অন, অ্যাট, উইথ, বাই, এগুলো হচ্ছে প্রিপজিশন, এগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। আবার আর্টিকেলের পরেও কিন্তু নাউন বসে। এখানে ইনের পরে রুম এবং অনের পরে টেবল দুটোই প্রিপজিশনের পরে বসছে, আবার আর্টিকেল দায়ের পরে বসছে, সেজন্য এরা নাউন। এবার আসি অ্যাপোজিশন। অ্যাপোজিশন শব্দটা কি? এ পজিশন, অর্থাৎ একটি পজিশন। কি পজিশন? কোনো সাবজেক্টের পরে বা কোনো নাউনের পরে যখন অন্য একটা শব্দ ওই নাউন বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তখন তাকে বলা হবে অ্যাপোজিশন। যেমন এখানে প্রথম বাক্যের সেন্টেন্সটা হলো, মূল সেন্টেন্স ছিল মাই ফ্রেন্ড ইজ স্মার্ট, আমার বন্ধু হচ্ছে স্মার্ট, এটা হচ্ছে মূল সেন্টেন্স। এখন মাই ফ্রেন্ডের পরে রহিম নামক একটি শব্দ বসিয়ে দুই পাশে কমা দ্বারা আবদ্ধ করে এই মাই ফ্রেন্ড সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করলাম। কি অতিরিক্ত? সে হচ্ছে ওই মাই ফ্রেন্ডের নাম হচ্ছে রহিম। তাহলে মাই ফ্রেন্ড রহিম, আমার বন্ধু রহিম, ইজ ভেরি স্মার্ট। তাহলে মাই ফ্রেন্ডের পরে দুই পাশে কমা দ্বারা আবদ্ধ হয়ে রহিম মাই ফ্রেন্ড সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তাই এই রহিমটা হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। অনেক সময় আমরা দুই পাশে কমা দেই, আবার অনেক সময় নাও দেই। কমা দিই আর না দেই সেটি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হবে। একইভাবে আওয়ার ক্যাপিটাল,
ইজ ভেরি ক্রাউডেড, আমাদের রাজধানী হচ্ছে খুবই জনবহুল। কিন্তু ক্যাপিটালের পরে ঢাকা নামক শব্দ বসিয়ে ক্যাপিটালকে একটু বাড়তি তথ্য দিচ্ছে, সে ক্যাপিটালটার নাম কি? ঢাকা। তাহলে এখানে ঢাকা এবং রহিম হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে কে বসে? নাউন বসে। এখানে একাধিক শব্দও থাকতে পারে, যদি একাধিক শব্দ থাকে তখন সেটি নাউন ফ্রেজ বা নাউন ক্লজ এরকম হবে। অধিকাংশ ক্ষেত্রে এটি সিঙ্গেল বা নাউন ফ্রেজ হয়ে থাকে। এরপরে আমরা ভকেটিভ বা সম্বোধনের জায়গায় যাই কাউকে সম্বোধন করার ক্ষেত্রে। যেমন বাপ্পি কাম হিয়ার, এখানে সম্বোধন করলাম বাপ্পি দিয়ে, দিলে এটা হচ্ছে নাউন। এক্সকিউজ মি স্যার, এই যে স্যার বলে সম্বোধন করলাম, তাহলে এই শব্দটি হচ্ছে নাউন। তাহলে আমরা সংক্ষেপে এবার নাউনের পজিশনগুলো আবার একটু রিভিউ করি। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে নাউন, অবজেক্ট হিসেবে বসবে নাউন, কমপ্লিমেন্ট হিসেবে বসবে নাউন, আর্টিকেল এ অ্যান্ড দি এর পরবর্তী জায়গা নাউনের, অ্যাজেক্টিভ গুড ব্যাড অনেস্ট ম্যালিশাস এবং ডট 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 অসংখ্য অ্যাজেক্টিভ তার পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। পসেসিভ অ্যাজেক্টিভ তারা কারা? মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার, ইয়োর, এই শব্দগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। তারপরে সকল প্রিপোজিশন অ্যাট, অন, বাই, উইথ, এইগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। ডিটারমিনার 2, 3, 4, মেনি, মাস, লিটল, সাম, এগুলোর পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। অ্যাপোজিটিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে দুই পাশে কমা দ্বারা আবদ্ধ হয়ে নাউন বা প্রোনাউন সম্পর্কিত তথ্য দেয়, তারা হলো অ্যাপোজিটিভ। এখানেও নাউন বা নাউন ফ্রেজ বসে। সম্বোধন করার ক্ষেত্রেও আমরা নাউন বা নাউন ফ্রেজ বসিয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নাউনকে চেনার দুইটা উপায় আমরা ফলো করব। সেটি হচ্ছে বাইরের আবরণ বা নাউন সাফিক্স, সাফিক্স দেখে নাউন চেনা, সেক্ষেত্রে 95% ক্ষেত্রে সেটা সঠিক রেজাল্ট দিবে। আর একটা হলো পজিশন, পজিশন দেখে আমরা শতভাগ ক্ষেত্রে নাউন চিনতে পারবো। তাহলে এই নাউন সাফিক্স আর নাউনের এই পজিশনগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে সহজেই নাউন শনাক্তকরণ করতে পারবো। আর নাউন যদি সহজে শনাক্তকরণ করতে পারি, তাহলে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ সেটিও আইডেন্টিফাই করতে আমাদেরকে খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি ডেসক্রিপশন লিস্টে এই লেকচারের পিডিএফ ফাইলটি দেখে দিয়ে দেব, যাতে তোমরা পরবর্তীতে প্রিন্ট করে কাছে রাখতে পারো এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারো। আচ্ছা, আমরা এবার তাহলে একটু এরপরে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করব। একটু রিভিউ করতে চাই যে নাউন কিভাবে সহজে চিনব। প্রথমে স্যার সাফিক্স দ্বারা, যেমন ওই যে সিটাইমে নেশন, চারশিপ নেশন, এনসান্স, ডমহুড, আইসলেট, অকটিউড, অলিজম, অরা, টিএইস, এজিই, এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে সেটি হচ্ছে নাউন। এছাড়া নাউনের পজিশন দেখেও আমরা নাউন চিনতে পারি। একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, প্রিপজিশনের পরে নাউন বসবে, আর্টিকেল এ অ্যান্ড দি এর পরে নাউন বসবে, তারপরে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলোর অবজেক্ট হিসেবে নাউন বসে, ভকেটিভ বা সম্বোধনের ক্ষেত্রে নাউন বসে। এই অবস্থানগুলো যদি আমরা জানি নাউনের, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, হার, আওয়ার, ইয়োর এগুলোর পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে সহজেই আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো এবং সেই সাথে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ সহজেই আইডেন্টিফাই করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ কীভাবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসতে পারে সেগুলো বসতে পারে এবং সেখান থেকে কীভাবে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ আইডেন্টিফাই করা যায় সেটা এ পর্যায়ে আমরা সেটাই শিখব। তাহলে আসা যাক, প্রথমে আসি নাউন ফ্রেজ। এক্সাম্পল, হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস অলওয়েজ গেটস সাকসেস, অর্থাৎ একজন হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট সবসময় সফলতা পেয়ে থাকে। তাহলে এখানে দেখি গেটস হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এটা হচ্ছে গেটস ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় বসতে পারে কে? নাউন। এখন দেখি এখানে শব্দ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা শব্দ মিলে যখন একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো মিনিং দেবে তখন তাকে বলা হবে ফ্রেজ। যেহেতু এটি নাউনের জায়গায় বসছে তাই এটির নাম হবে হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমরা এবার পরের উদাহরণে চলে যাই। পরের উদাহরণে আছে শি রিকগনাইজেস দ্য ওল্ড ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ সে পুরনো ন্যাশনাল মিউজিয়ামটি চিনে। তাহলে সে কি চিনে? যদি রিকগনাইজকে প্রশ্ন করি সে কি চিনে, তাহলে সে দ্য ওল্ড ন্যাশনাল মিউজিয়াম এটা চিনে।
তাহলে এখানে কয়টা শব্দ আছে? 4টা শব্দ আছে এবং এটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসেছে। কেন? কারণ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়। তাহলে অবজেক্টের জায়গায় বসতে পারে কে? নাউন। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা শব্দ যখন ফ্রেজ আকারে অবজেক্টের জায়গায় বসছে তখন সে কারণে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। পরের অংশে যাই। হিজ ফেভারিট হবি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ইভিনিং। তার ফেভারিট হবিটা হচ্ছে ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলা। তাহলে তার ফেভারিট হবিটা কি? ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলা। ইভিনিংয়ের সময় ক্রিকেট খেলাটাই হচ্ছে তার ফেভারিট হবি। তাহলে দেখা যাচ্ছে অবজেক্ট এবং সাবজেক্ট একই জিনিস নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে, সেজন্য এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের জায়গাটা কার? নাউনের। আর এখানে যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা শব্দ মিলে একটা ফ্রেজ আকারে বসেছে, এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, তাই একে আমরা বলছি ফ্রেজ, সেজন্য এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। পরে দেখি, দ্য টিচার ইজ অ্যাংরি উইথ দ্য কেয়ারলেস বয়েস। টিচার অ্যাংরি কার প্রতি? এই যে কেয়ারলেস বয়েসের প্রতি হচ্ছে অ্যাংরি। তাহলে এই অংশটা উইথ নামক প্রিপোজিশনের পরে বসছে। আমরা জানি প্রিপোজিশনের পরের জায়গাটা হচ্ছে নাউনের, আর এখানে যেহেতু একটা ফ্রেজ বসেছে, কেন বলছি ফ্রেজ? কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব কোনো সাবজেক্ট নাই, সেজন্য এটি হচ্ছে ফ্রেজ। যেহেতু প্রিপোজিশনের পরে বসছে তাই এটিকে আমরা বলছি নাউন ফ্রেজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফ্রেজ আমরা সহজে চিনতে পারবো। এবার আসি আমরা নাউন ক্লজ কিভাবে চিনতে পারি। নাউন ক্লজ, ক্লজ বললেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস কল্পনা নিয়ে আসতে হবে যে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে ক্লজ বললেই সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত একটি অংশকে বোঝাবে। আর নাউন ক্লজ হচ্ছে যে সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত অংশটি যে নাউনের জায়গায় বসে তখন আমরা তাকে বলবো হচ্ছে নাউন ক্লজ। তাহলে কতগুলো উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দ্যাট শি পাস দ্য এক্সাম সারপ্রাইজড এভরিওয়ান। সে যে পরীক্ষায় পাস করেছে এটি সবাইকে বিস্মিত করেছিল। তাহলে সারপ্রাইজড ভার্বের সাবজেক্ট হচ্ছে তার ইমিডিয়েট আগের অংশ, তাহলে এটি সাবজেক্টের জায়গা। এখন এই সাবজেক্টের জায়গায় শি একটা আলাদা, আবার একটা সাবজেক্ট, আবার পাস্ট আলাদা, আরেকটা ফাইনিট ভার্ব আলাদা, আরেকটা ফাইনিট ভার্ব হচ্ছে পাস্ট। তাহলে একটা সাবজেক্টের অংশে আবার আলাদা করে একটা সাবজেক্টের ফাইনিট ভার্ব থাকা মানে হলো সেটি একটি ক্লজ। এবং যেহেতু সারপ্রাইজের আগে সাবজেক্টের জায়গায় পুরোটাই একটা সাবজেক্টের জায়গায় বসছে, তাই এটি হচ্ছে নাউন ক্লজ। এটি হচ্ছে নাউন ক্লজ। ঠিক একইভাবে পরের সেন্টেন্সে যাই। আই কান্ট গেস হু উইল কাম টুমরো। আমি অনুমান করতে পারছি না যে আগামীকাল কে আসবে। আমি কি অনুমান করতে পারছি না? হু উইল কাম টুমোরো, কে আগামীকাল আসবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যায়? তাহলে এটি হচ্ছে অবজেক্টের জায়গা। অবজেক্টের জায়গাটা কার? নাউনের। তাহলে এটা কোনো না কোনো নাউন। সেটা এখন কি শুধু নাউন, নাকি নাউন ফ্রেজ, নাকি নাউন ক্লজ, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব যে সেখানে কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব আছে কিনা। এই যে উইল কাম, এটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব, আর হু একই সাথে এই সেন্টেন্সের সাবজেক্ট, আবার একই সাথে এই অংশের এবং এই অংশের ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ হু এখানে ডুয়েল রোল প্লে করছে। তাহলে হু একাধারে সাবজেক্ট আবার কানেক্টর এবং উইল কাম ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব যেহেতু আছে তাহলে এটি একটি ক্লজ এবং অবজেক্টের জায়গায় বসছে, তাই এটি হচ্ছে নাউন ক্লজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে। এবার কমপ্লিমেন্ট। মাই হোপ, আমার প্রত্যাশা, ইজ হচ্ছে দ্যাট হি উইল রিকভার সুন, সে শীঘ্রই রিকভার করবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আচ্ছা, সে যে শীঘ্রই রিকভার করবে এটা কি? মাই হোপ। তাহলে সাবজেক্ট ভার্বে সাবজেক্ট এবং অবজেক্ট সেম জিনিস, তাই এটি কমপ্লিমেন্ট। এবং এই যে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে এবং এখানে একটা আবার আলাদা করে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব, উইল রিকভার হচ্ছে ভার্ব, ফাইনিট ভার্ব, আর হি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব সম্মিলিত অংশ, তাই এটি একটি ক্লজ এবং যেহেতু অবজেক্টের জায়গায় বসছে তাই এটি হচ্ছে নাউন ক্লজ। প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরের জায়গাটা হচ্ছে নাউনের। হি ইজ ওয়ারিড অ্যাবাউট হাউ দে উইল ম্যানেজ দ্য প্রোগ্রাম। সে খুবই চিন্তিত বা খুবই বিস্মিত যে কীভাবে সে আগামী প্রোগ্রামটা সে ম্যানেজ করবে, সেটা নিয়ে সে চিন্তিত। এখন আমরা জানি অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরবর্তী জায়গাটা হচ্ছে নাউনের। তাহলে এটি কোনো না কোনো নাউনের একটা জায়গা। এখন এটা যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হইতো, জাস্ট একটা নাউন হইতো। এখন যেহেতু এক গুচ্ছ শব্দ সমষ্টি, তাহলে একটি ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। যেহেতু এই অংশে দে এবং উইল ম্যানেজ নামক সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব অংশ আছে, তাই এটি একটি ক্লজ। যদি এই অংশ না থাকতো বা সাবজেক্ট ফাইনিট ভার্ব না থাকতো তাহলে এটি ফ্রেজ হতো, নাম হতো নাউন ফ্রেজ। যেহেতু সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে এবং সেটি প্রিপোজিশনের পরে, তাই এটি হচ্ছে নাউন ক্লজ।
শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এখন একই সেন্টেন্সে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ কীভাবে একই সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে সেটির কয়েকটি এক্সাম্পল দেখে আসি। দ্য টল ম্যান ইজ সেইং দ্যাট হি নিডস হেল্প। এই যে লম্বা লোকটি বলছে যে তার সাহায্য দরকার, তাহলে দ্য টল ম্যান এটা একাধিক শব্দ এবং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, তাই এটি হচ্ছে নাউন ফ্রেজ। অন্যদিকে সে কি বলছে, দ্যাট হি নিডস হেল্প, তার সাহায্যের দরকার, তাহলে এটি একটা অবজেক্টের জায়গায় বসছে এবং এখানে হি আছে এবং নিডস আছে ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে তাই এটি হচ্ছে একটা ক্লজ। যেহেতু অবজেক্টের জায়গায় বসছে তাই এটা হচ্ছে নাউন ক্লজ। শি বট আ নিউ ফোন অ্যান্ড টোল্ড মি দ্যাট ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। সে নতুন একটি ফোন কিনলো এবং আমাকে বলল যে সেটি ছিল খুবই দামি। তাহলে শি বট, সে কিনলো, কি কিনলো? এ নিউ ফোন। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে এটা একটা অবজেক্ট, বট ভার্বের অবজেক্ট এবং একটি জাস্ট একগুচ্ছ শব্দ সমষ্টি ফ্রেজ, তাই এটি হলো নাউন ফ্রেজ। অন্যদিকে সে আমাকে কি বললো, দ্যাট হি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে ইট হলো সাবজেক্ট, ওয়াজ হলো ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে এটি একটি ক্লজ এবং টোল্ড মি, টোল্ড এর অবজেক্ট হিসেবে বসছে অবজেক্টের জায়গায়, তাই হচ্ছে নাউন ক্লজ। পরের সেন্টেন্সে যাই। হিজ ড্রিম ইজ আ জব অ্যাব্রোড, তার স্বপ্ন হচ্ছে বিদেশে চাকরি করা। বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট হি হ্যাজ নো পাসপোর্ট ইয়েট, বাস্তবতা হচ্ছে তার এখনও কোনো পাসপোর্ট হয়নি। তাহলে তার ড্রিমটা কি দিয়ে প্রশ্ন করা উত্তর পাওয়া যাচ্ছে এ জব অ্যাব্রোড, বিদেশে চাকরি, তাহলে এটি হচ্ছে একটা নাউন ফ্রেজ। অন্যদিকে দ্যাট হি হ্যাজ নো পাসপোর্ট ইয়েট, হি হচ্ছে একটা সাবজেক্ট, হ্যাজ হচ্ছে একটা ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে তাই এটি একটি ক্লজ এবং ইজ ভার্বের অবজেক্ট আঁকা জায়গায় বসছে তাই এটি হচ্ছে নাউন ক্লজ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এখন প্রিপজিশনাল অবজেক্টের একটা উদাহরণ দেখা যাক। দে আর থিঙ্কিং অ্যাবাউট আ পিকনিক নেক্সট ফ্রাইডে, তারা আগামী ফ্রাইডেতে একটি পিকনিক করার বিষয়ে ভাবছে। অ্যান্ড অলসো হোয়াট দে শুড প্রিপেয়ার ফর ইট, এবং এও ভাবছে যে তারা কিভাবে তার প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে তারা কি ভাবছে, এ পিকনিক নেক্সট ফ্রাইডে, এই অংশটা পাচ্ছি, এবং তারা কি বিষয়ে ভাবছে, হোয়াট দে শুড প্রিপেয়ার ফর ইট, এই অংশটা। তাহলে কি ভাবছে এটার অবজেক্টের জায়গা, কি বিষয়ে ভাবছে এটাও অবজেক্টের জায়গা, দুটোই অবজেক্টের জায়গা। এখন এখানে আছে এ পিকনিক নেক্সট ফ্রাইডে, চারটা আলাদা আলাদা শব্দ মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজের মতো, তাই এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। অন্যদিকে দে এবং শুড প্রিপেয়ার, এটা হলো দে হচ্ছে সাবজেক্ট এবং শুড প্রিপেয়ার হচ্ছে ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকার কারণে এই পরবর্তীটা অংশটা হচ্ছে নাউন ক্লজ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে নাউন ক্লজ, নাউন ফ্রেজ এবং নাউন শনাক্ত করা যায় সে বিষয়ে আমি আবার একটু রিভিউ করছি। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, সেটি ব্যক্তি, বস্তু কিংবা অদৃশ্য কোনো কনসেপ্টের নামও হতে পারে। নাউনকে সাধারণত দুইভাবে ভালোভাবে চেনা যাবে, সেটি হচ্ছে তার বহির আবরণ দেখে আর হচ্ছে তার অবস্থান দেখে, মানে কোন পজিশনে সে বসে সেটা দেখে। বাইরের আবরণ দেখে আমরা সহজে বুঝতে পারি যে সিটাইমেন, এশন, চার্শিপ, নেশন, এন সান্স, ডমহুড, আইসলেট, অকটিউড, অল ইজম আর এর সাথে টিএইচ, এজিই এই ধরনের নাউন সাফিক্স যদি কোনো শব্দের শেষে বসে তাহলে সেগুলোকে আমরা সহজেই ধরে নেব সেটি হচ্ছে নাউন। তবে বাইরের আবরণ দেখে নাউন চেনায় কিছুটা লিমিটেশন থাকে, অধিকাংশ ক্ষেত্রে হলেও 100% ক্ষেত্রে হয় না। আর অন্যদিকে পজিশন দেখে নাউন চেনা যাবে, সেটা হলো শতভাগ ক্ষেত্রে দ্বিতীয় ফর্মুলা অ্যাপ্লাই করব। পজিশন থেকে নাউন চেনা, সেক্ষেত্রে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে, এ অ্যান্ড দি আর্টিকেল এইগুলোর পরে নাউন বসবে, অ্যাজেক্টিভ গুড, ব্যাড, অনেস্ট, ম্যালিশাস এবং এই যে ডট 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 মানে অসংখ্য অ্যাজেক্টিভ সেইগুলোর পরে নাউন বসবে, পসেসিভ অ্যাজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার এই শব্দগুলোর পরে নাউন বসবে, প্রিপজিশন অ্যাট, অন, বাই, ইন, অন, আপন, বিনেথ এই শব্দগুলোর পরে নাউন বসবে, ডিটারমিনেট, 2, 3, 4, মেনি, মাস, লিটল, ফিউ, সাম এই শব্দগুলোর পরে নাউন বসবে, অ্যাপোজিশন অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ও নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেই অংশ হিসেবেও অ্যাপোজিশন হিসেবেও নাউন বসবে, সম্বোধন করার ক্ষেত্রেও আমরা নাউন বসবে। এখন এই জায়গাগুলো হচ্ছে কার? নাউনের। এই জায়গাগুলোতে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বসে তাহলে আমরা সেটিকে বলবো জাস্ট নাউন। যদি একগুচ্ছ শব্দ সমষ্টি বসে, কোনো ফাইনিট ভার্ব না থাকে, ফ্রেজ আকারে বসে, তখন তাকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ।
আর যদি সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যুক্ত অংশ থাকে তাহলে তাকে আমরা বলবো ক্লজ এবং নাম বলবো নাউন ক্লজ। এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ। সহজে আমরা এভাবে চিনতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে এবং আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে পড়ে নিতে পারবে। এবং শেষে আমরা একটা কোশ্চেন আনসারের অংশ রেখেছি, সেটা দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং আমার কমেন্ট সেকশনে সেটার আনসার তোমরা দিয়ে দিতে পারো। যেমন প্রথম একটা প্রশ্ন এখানে নিয়ে কথা বলা যেতে পারে। প্রথম কোশ্চেনটা নিয়ে কথা বলি, যেমন হি ওয়াজ প্রেইজড ফর হিজ ড্যাশ। তাহলে আমরা কিন্তু একটু আগেই শিখেছি, শিক্ষার্থী বন্ধুরা, একটু আগেই আমরা শিখেছি যে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরবর্তী জায়গাটা হচ্ছে কার? নাউনের, যে কোনো একটা নাউন। তাহলে অপশন থেকে আমার খুঁজতে হবে কোনটি নাউন। তাহলে অনেস্ট অ্যাডজেক্টিভ, অনেস্টি, এই যে টি ওয়াই আছে, তাহলে এটি নাউন। তারপরে আমার পরবর্তীতে দেবো অনেস্টলি, অনার, তাহলে টি ওয়াই, এই যে টি ওয়াই যুক্ত শব্দটি হচ্ছে নাউন। তাহলে এখানে আমরা অনেস্টি কথাটা ব্যবহার করব। তারপরে তোমাদের জন্য যদি আরেকটা প্রশ্ন করি এখান থেকে, 3 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি? একগুচ্ছ শব্দ সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে না এবং সেটি নাউনের জায়গায় বসতে হবে, তবে তাকে বলা হবে নাউন ফ্রেজ। তাহলে দ্য টল বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, এখানে বলছে যে নাউন ফ্রেজ কোনটি? তাহলে ইজ ভার্বের সাবজেক্টকে, এই যে দ্য টল বয় ইন দ্য কর্নার, এই পুরো অংশটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট যেহেতু হয়েছে, তাহলে এই পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখতে চাই, 8 নম্বরটা একটু দেখার চেষ্টা করি। আন্ডারলাইন দ্য নাউন ফ্রেজ ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে নাউন ফ্রেজ আন্ডারলাইন করো। হান্ড্রেডস অফ বয়েজ, শত শত বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে আর প্লেয়িং, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হান্ড্রেডস অফ বয়েজ এবং এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, একগুচ্ছ শব্দ সমষ্টি এটি এবং একটি ফ্রেজ, তাই এর নাম হবে নাউন ফ্রেজ। তাহলে আলোচ্য অংশে এটি হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নাউন ক্লজ, নাউন ফ্রেজ শনাক্তকরণ করতে পারবে। তারপর যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।